জাতি পুনর্গঠনে মার্কিন সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে পাশে থাকার আশ্বাস দিয়ে সংস্কারের রূপরেখা জানতে চেয়েছে ওয়াশিংটন। এছাড়া $20 কোটি বেশি সহায়তা দিচ্ছে দেশটি। এ সংক্রান্ত চুক্তিও সই হয়েছে। রোববার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকার গঠনের 38 দিনের মাথায় ঢাকায় এসেছে 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেটন নেইম্যান। রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনূস। একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। এ সময় সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বাড়াতে $20 কোটি সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। USAIDর মাধ্যমে দেওয়া হবে এই অর্থ ছাড়। That is for over $200 million. অন্তর্বর্তী সরকারের সঙ্গে $200 মিলিয়ন চুক্তি হয়েছে। আমরা আলোচনা করেছি, তাদের বক্তব্য শুনেছি। এখন এই চুক্তি বাস্তবায়নে কাজ করা হবে। বাংলাদেশের মানুষের উন্নয়নে এই অর্থ খরচ করা হবে। সামনেও আমরা একসঙ্গে কাজ করার আশা করছি। এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলে তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এরপর পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই আলোচনায় গুরুত্ব পায় রাষ্ট্র সংস্কার, শ্রম, নিরাপত্তা সহ নানা ইস্যু। পরে এক ব্রিফিংয়ে সচিব জানান, এ বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা হয়নি। আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, ভারত ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়নি। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কিছু রাজনৈতিক দলের নেতার বক্তব্যে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় অস্থিরতা তৈরি করছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারের পাশাপাশি নির্বাচন আয়োজনেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেন মির্জা ফখরুল। 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে দেশ ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, নতুন রাজনৈতিক দল গঠন অপরিহার্য। রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলনের সমন্বয়করা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ দূর করতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আলোচনা। নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন, তরুণদের প্রত্যাশা শিরোনামের আলোচনায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা। সমন্বয়করা বলেন, ৭১ ও ৯০ জনগণের আকাঙ্ক্ষা শাসক গোষ্ঠী নস্যাৎ করেছে। এই মুহূর্তে প্রধান লক্ষ্য বেঁচে থাকার অধিকার ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। ২৪ যদি এই ৯০-এর পুনরাবৃত্তি হয়, ৭১-এর পুনরাবৃত্তি হয়, ৫২-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব। রাষ্ট্র মানেই হচ্ছে সে নিপীড়ন করবে, সে ক্ষমতার উপরে থাকবে।
এই রাষ্ট্রকে যত বেশি আপনি সভ্য করতে পারবেন, তার কাঠামোটা যত সে ক্ষমতাকে প্রোটেক্ট না করে নাগরিককে প্রোটেক্ট করতে পারবে, তত এই রাষ্ট্রটি একটি সভ্য রাষ্ট্র হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ছাত্র আন্দোলনের প্রত্যাশা ও চেতনা ধারণ করতে নতুন রাজনৈতিক দল গঠন অপরিহার্য। বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা থেকে শিক্ষা না নিলে দেশ ঝুঁকিতে পড়বে। এই আন্দোলনের ফলে, কর্তৃত্ববাদের পতনের ফলে নিজেদেরকে লাভবান মনে করছেন রাজনৈতিকভাবে, অন্যভাবে, এবং হবেন লাভবান। তাদের প্রত্যেককে আমরা যদি এই চেতনার, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে মূল চেতনা, সেটা থেকে শিক্ষা গ্রহণটা যদি না করি, তাহলে সত্যিকার অর্থে ঝুঁকি আছে আমাদের সামনে। অনুষ্ঠানে তরুণরা বলেন, রাজনৈতিক দলগুলো গোষ্ঠী স্বার্থ রক্ষার প্রবণতা থেকে বের হতে হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের রপ্তানি শর্ত শিথিল করায় বাংলাদেশে দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। ইতিমধ্যেই যশোরের শার্শা ও বেনাপোলে পেঁয়াজের দাম প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের আমদানি ব্যয় কমার ফলে কয়েকদিনের মধ্যেই ঢাকাতেও দাম কমতে শুরু করবে। গেল শুক্রবার প্রতি টন পেঁয়াজের $550 ন্যূনতম রপ্তানি মূল্যের শর্ত বাতিল করে ভারত। পাশাপাশি পেঁয়াজ রপ্তানিতে আরোপিত 40% রপ্তানি শুল্ক কমিয়ে অর্ধেক করেছে দেশটির সরকার। এতে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে দেশের বিভিন্ন স্থলবন্দরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা কমেছে। এদিকে শর্ত শিথিলের প্রভাবে আগামী 1-2 দিনের মধ্যেই ঢাকার বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে যে কাজ করছে তাতে আমার হিসেবে মিনিমাম 10 থেকে 15 টাকা কমবে। এক সপ্তাহের ভিতরে হয়তো আগামী সপ্তাহে মনে দাম কমতে পারে, আগামী এই 2-4 দিন পরে হয়তো এগুলা বোধহয় হবে আর কি। হ্যাঁ, যেগুলো আপনার এই বর্ডার দিয়ে ঢুকবে, সেগুলো ঢুকলে বর্ডারের ভ্যালু কমবে, এখানেও সেরকম কমে যাবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 35 থেকে 36 লাখ টন। প্রতি বছর দেশে 10 লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার তালিকা তৈরি হচ্ছে। এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সব মন্ত্রণালয়ের দপ্তর অধিদপ্তরে চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো, মন্ত্রণালয় সেখানে তদারকি করত না। উপদেষ্টা ফারুক আজম আরও বলেন, মুক্তিযুদ্ধ সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব ফিরে যায়। ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই করে ভুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো। দ্রুত বিচারিক কার্যক্রম শুরুর জন্য আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারক নিয়োগ দেওয়া হতে পারে। ট্রাইব্যুনাল পুনর্গঠনের বিষয়ে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের তিনি আরও বলেন, সম্প্রতি আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত বিচারক নিয়োগের বিষয়ে তুলে ধরা হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখে আসার পর ব্রিফিং করেন তিনি। বলেন, মামলার আলামত সংগ্রহে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলো পরিদর্শন করছে। সবাইকে আলামত প্রসিকিউশনে দ্রুত জমার আহ্বান জানান তিনি। বলেন, সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে তেমন গুলি মিলেছে সিএমএইচে চিকিৎসাধীন একজনের শরীরে। আন্দোলনে পুলিশের চাইনিজ রাইফেল ব্যবহারের তথ্য উঠে এসেছে বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে
আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে টানা দুদিন ধরে রাজধানীতে অনবরত ঝরছে বৃষ্টি। অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে। সবচেয়ে ভোগান্তিতে শ্রমজীবীরা। ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ক্রেতা সমাগম হচ্ছে না, ক্ষতির মুখে পড়ারও শঙ্কা তাদের। এদিকে পথচারীদের অনেকের অভিযোগ বৃষ্টি হলেই রিকশা ও সিএনজি ভাড়া কয়েক গুণ বেশি হাঁকা হচ্ছে। বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে বিভিন্ন পাড়া মহল্লার বাসিন্দাদের। আবহাওয়া অফিস জানিয়েছে কাল থেকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত কমে আসবে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। বড় সমস্যা হচ্ছে অনেক বেশি যানজট লেগে যাচ্ছে, অনেক জায়গায় অনেক পানি জমে যাচ্ছে, সেটা অ্যাভয়েড করা যাচ্ছে না। বৃষ্টি হলে এমনি হচ্ছে যে আপনার পাবলিক ট্রান্সপোর্ট যেটা বলি আমরা, বাসের ভাড়া বাড়ে না, তবে রিক্সা ভাড়া বেড়ে যায় এবং হচ্ছে যে সিএনজি ভাড়া অনেক বেড়ে যায়। বৃষ্টির সময় পরিবহন সংকট হয়, জ্যাম, মানে মোটামুটি আসলে বৃষ্টিকে উপভোগ করার মতো কিছু নয়, কষ্টের ব্যাপার স্যাপার। টানা বৃষ্টিতে জলাবদ্ধ দেশের 7 জেলা। কোথাও কোথাও বাড়িঘরে ঢুকেছে পানি। ঝোড়ো হাওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। অন্যদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। নিম্নচাপের প্রভাবে দুদিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণের মুখে দেশ। এতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়িঘরে ঢুকেছে পানি। ঝোড়ো হাওয়ায় কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। রোববার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় পটুয়াখালীতে রেকর্ড হয়েছে 223 মিলিমিটার বৃষ্টি। রোববার সকাল থেকেই পানির নিচে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক। বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তিতে বাসিন্দারা। মারাত্মক দুর্ভোগ আছে ভাই। আমার মনে হয় জলবায়ু পরিবর্তনের কথা যে আমরা শুনতেছিলাম ছোটবেলা থেকে, সেই প্রভাব অলরেডি পড়তে শুরু করছে। বাসাবাড়ি পানি ড্রেনে নামতো, এখন দেখা যায় যে ড্রেনের পানি বাসাবাড়িতে উঠতেছে। একই অবস্থা খুলনা রয়্যাল মোড়, করিমনগর, দোলখোলা সহ নানা এলাকায়। বাগেরহাটের পৌর এলাকা ছাড়াও প্লাবিত শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপালের নিচু এলাকা। সমস্ত ঘরে পানির মধ্যে হাঁটতেছি, এখন রান্না করতে যাবো, সে রান্নারও মানে খুব কষ্ট। যে অঞ্চলে যাবেন সে অঞ্চলে ভাঙা কাদা ওঠা, ভাঙা করে এখানে একটু বর্ষা হলে পানি উঠে যায়। যশোরের শহর ছাড়াও তলিয়েছে 5 উপজেলার নিচু এলাকা। ঝিনাইদহে ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে গাছপালা, ব্যাহত বিদ্যুৎ সরবরাহ। অনেক জায়গায় আমন সহ ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। 2-3 দিন তো একটানা বৃষ্টি হচ্ছে, চাল নেই, তার জন্য বের হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীর 8 উপজেলায়। লক্ষ্মীপুরের 20 ইউনিয়ন ও 10 ওয়ার্ডে পানিবন্দী অন্তত 3 লাখ মানুষ। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। বন্যা জানার কিছু কমে ঘরের ফাঁক হয়েছে, করছি মনে করছি জামু, এখন আবার এই 2-3 দিনে আবার এই আগের মতন হয়েছে। রাস্তা ভাঙ গেছে মেলা, এর উপর গাছপালা ভাঙ গেছে মেলা। বৃষ্টিতে আবারও পানির নিচে চাঁদপুরের ফরিদগঞ্জ। জলাবদ্ধতা দেখা দিয়েছে শাহরাস্তি ও হাজীগঞ্জেও। কক্সবাজারে বড় ক্ষতির মুখে মাছের ঘের ফসলি জমি। চকরিয়া, রামু, উখিয়ার দুর্গত এলাকায় খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পলিথিন নয়, সবচেয়ে বেশি দূষণ তৈরি করছে প্লাস্টিকের কণা। এটি শুধু মানবদেহ নয়, বিপন্ন করছে পুরো বাস্তুতন্ত্র। জল থেকে ডাঙ্গা সব প্রাণী এর শিকার। আর এ দূষণ তৈরি হচ্ছে সকালে টুথপেস্ট থেকে শুরু করে প্রসাধনী, পানির বোতল ও নিত্যপণ্যের মোড়ক থেকে। আধুনিক জীবন বদলে দেয়া এক উপাদান প্লাস্টিক। নাগরিক বর্জ্যের শীর্ষ এটি। নদ নদী খালবিল হয়ে গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে জলজ প্রাণীর খাবার। বিশ্বের শীর্ষ 10 দূষণকারী দেশের তালিকায় থাকা বাংলাদেশের জল থেকে ডাঙা সব প্রাণী এই দূষণের শিকার। যখন মাটির সঙ্গে ইকোসিস্টেমের সঙ্গে মিশে যাচ্ছে তখন কিন্তু মাইক্রোপ্লাস্টিক হয়ে পরিবেশের উদ্ভিদের মাধ্যমে এবং এক প্রাণী এক অর্গানিজম থেকে আরেক অর্গানিজমে এইভাবে ইকোসিস্টেমে ঢুকে যাচ্ছে এবং উদ্ভিদের যেমন ফিজিওলজিক্যাল প্রবলেম করছে, প্রাণীরও কিন্তু ফিজিওলজিক্যাল প্রবলেম করছে। 53টি কসমেটিক্স পণ্যে আমরা ছোট্ট ছোট মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাই, যেটি খুবই আশঙ্কাজনক। কারণ এই মাইক্রোপ্লাস্টিকগুলো বা মাইক্রোবিডসগুলো পানিতে যাচ্ছে, পানি থেকে যায় মাছের পেটে যায় এবং সেখানে মানবদেহে আসার ঝুঁকি তৈরি করে। সকালে টুথপেস্ট থেকে শুরু করে ফেস ওয়াশ, বডি ওয়াশ, নেইল পলিশ, প্রসাধনী সামগ্রী ও ডিটারজেন্ট পাউডারেও আছে মাইক্রোপ্লাস্টিক। এর বাইরে পানির বোতল ও নিত্যপণ্যের মোড়কে প্লাস্টিক কণা ঢুকছে মানবদেহে। ব্রেইন থেকে শুরু করে আপনার কিডনি, লিভার, হার্ট, স্পার্ম, রাইট, তারপর ইভেন ব্রেস্ট মিল্ক, রাইট,
সেখানে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ডিটারমাইন করা হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এখনও আমরা কতটুকু মাইক্রোপ্লাস্টিক এই অ্যাকোয়াটিক বিশেষ করে ফিশ বা আদার যে অ্যানিমালসগুলো আছে সেটা ডিটারমিনেশনের মধ্যে আমাদের কাজটা সীমাবদ্ধ আছে। জাতিসংঘের চুক্তি অনুযায়ী 2024 সালের মধ্যে প্লাস্টিক দূষণ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ, আর 2026-এর মধ্যে লক্ষ্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার 90% পর্যন্ত কমানো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছে মালয়েশিয়া। রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার হাসনা হাশিম। রাজধানীর বিচ অডিটোরিয়ামে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মালয়েশিয়ার 52 বছরের কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিজ। অন্তর্বর্তী সরকারের নতুন পরিকল্পনা ও প্রত্যাশার কথা উঠে আসে মতবিনিময়ে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও এ সময় আলোচনা করেন বক্তারা। বলেন, ভিসা জটিলতার কারণে দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ছে না। এছাড়া মালয়েশিয়ায় অর্থ পাচার নিয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করা যেতে পারে। শুধু বাণিজ্যের ভিত্তিতে সম্পর্কের উন্নয়ন নয়, শ্রম অভিবাসন নিয়ে ভাবতে হবে দু দেশকেই। মুক্ত বাণিজ্য চুক্তি একটি লম্বা পথ। কিভাবে আমরা নতুন এনার্জির খোঁজ পেতে পারি সেটিও ভাবতে হবে। সভায় বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত উল্লেখ করে হাই কমিশনার জানান, আগামীতেও দুই দেশের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে অন্যান্য আসিয়ান দেশের সাথে মিলে মিয়ানমারকে চাপ দেয়া অব্যাহত রাখবে মালয়েশিয়া। বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে উচ্চ ট্যারিফ আমাদের জন্য বাধা, সেক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তি একটি সমাধান। বাংলাদেশি বন্ধুদের আহ্বান জানাচ্ছি মালয়েশিয়ায় মেডিকেল ট্যুরিজম করার জন্য। বলেন, গত আগস্টে মালয়েশিয়া থেকে 250 মিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। তবে মানব পাচার রোধে ভিসা নীতি কঠোর করা হয়েছে বলেও জানান তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাজারে দাম বেড়ে আবারও নতুন রেকর্ড করেছে স্বর্ণ। ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩,৫৮১ টাকা বাড়িয়ে ১,২৯,৯০২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩,৪১৮ টাকা বাড়িয়ে ১,২৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২,৯২৭ টাকা, বেড়ে দাঁড়িয়েছে ১,০৬,২৮২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৬৩ টাকা বাড়িয়ে ৮৭,০১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে বাংলাদেশ দল মেঘলা আকাশ ও বৃষ্টি মাথায় নিয়ে ভালো করার প্রত্যাশা জানিয়ে গেছেন তারকারা। অধিনায়ক শান্ত নিজেও ফর্মে ফিরতে মরিয়া। রাতেই ঢাকায় ফিরেছেন আলোচিত সমালোচিত কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে। কয়েক ঘন্টা না যেতেই উঠতে হয়েছে ভারতের বিমানে। ব্যস্ত সময় আর ক্লান্তির মধ্যেও হাথুরুর মনে হয়তো শঙ্কা আছে চাকরি নিয়ে। পাকিস্তানে সাফল্যের পর টিকে গেলেও ভারতে খারাপ করলে দৃশ্যপটে পরিবর্তন আসবে। অধিনায়ক হিসেবে নাজমুল শান্ত ভালো করলেও ব্যাটার হিসেবে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। টেস্টে শেষ 10 ইনিংসে 50 নেই, সর্বোচ্চ 38। বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি। বিমানবন্দরে সবার আগে দেখা গেছে অভিষেকের অপেক্ষায় থাকা জাকেরকে। ভারতের বোলিং লাইন আপকে সামাল দিতে ব্যাটার বেশি নেওয়া হতে পারে। প্রতিপক্ষ নয়, শান্তর ভাবনায় 3 বিভাগে দারুণ কিছু করার। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা।
তাসকিন, রানা, হাসান বাংলাদেশ বোলিং লাইনআপকে নতুন মাত্রা দিয়েছেন। তাদের উপর বিশ্বাস অনেক। তবে শান্ত রাস্তার জায়গাতে থাকছেন দুই সেরা অলরাউন্ডার মিরাজ ও সাকিব। ব্যবধানটা আসলে তখনই গড়া সম্ভব হবে যখন আমরা পুরো টিম হিসেবে খেলবো। শুধু স্পিনারদের যে দায়িত্ব তা না, ব্যাটসম্যান এবং পেস বোলার তাদেরও সমান দায়িত্ব আছে। সো পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। চেন্নাইয়ে পৌঁছে 3 দিন সময় পাবেন হাথুরু। কন্ডিশন উইকেট বুঝে শিষ্যদের তৈরি করবে কোচিং স্টাফেরা। ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যুক্ত হবেন সাকিব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।